মোনা বাসায় ফিরে রুমে ঢুকে দেখে নিশান বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে। নিশানের মাথার কাছে বসে নিশানের পিঠে মৃদু ধাক্কা দিতে দিতে জ্যাকের একজন কাজের লোক বারবার বলছে, হোয়াই আর ইউ ক্রাইং? প্লিজ টেল মি। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। প্রথমত নিশান ইংরেজি বুঝে না, আর দ্বিতীয়ত বুঝলেও উত্তর দিতে পারত না। মোনাকে দেখে লোকটা রুম থেকে চলে গেল। মোনা নিশানের কানের কাছে মুখ নিয়ে বলল, এই নিশান, নিশান। নিশান যেন এই ডাকের অপেক্ষা করছিল। তোরাক করে উঠে বসে মোনা শক্ত গলায় বলল, তোমায় কান্না করতে না করেছিলাম না? তুমি অযথা কেন কান্না করে ওদের বিরক্ত করছ? আমার কি ভার্সিটিতে যেতে হবে না? ভার্সিটিতে তোমায় নিয়ে যেতে পারব? নিশান কান্না ভেজা চোখে মোনার দিকে তাকায়, ইশারায় বলে, আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না। আমি তো আমায় ছাড়া থাকতে বলিনি। আমি যেটুকু টাইম ভার্সিটিতে থাকি অতটুকু টাইম একা থাকতেই হবে। কিছু করার নেই। তুমি যদি এমন পাগলামি করো তাহলে কিন্তু তোমায় লাগেজ ভরে প্লেনের পাখার সাথে বেঁধে বাংলাদেশে পাঠিয়ে দিব। নিশানের কান্নার গতি বেড়ে গেল। মোনা হেসে নিশানের মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে গলায় বলল, মজা করেছি। কান্না থামাও। আমি ফ্রেশ হয়ে এসে তোমায় খাইয়ে দিচ্ছি। মোনা একটা ক্ষীণ শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নিশানকে নিয়ে কি করবে ভেবে পায় না। নিশান কাঁদলে মোনার খারাপ লাগে খুব বেশি। ভার্সিটি, জব সব মিলিয়ে কত সময় একা থাকতে হবে নিশানের। মোনা ফ্রেশ হয়ে এসে নিশানকে খাইয়ে দেয়। ছোটবেলা থেকে সবসময় মায়ের হাতে খেতে খেতে এমন অভ্যাস হয়েছে হাত দিয়ে খেতে পারে না নিশান। মোনা ভাবছে ও যখন বাসায় থাকবে না তখন নিশান খাবে কিভাবে? থাকবে কিভাবে? আর খাবে? নিশান মাথা ঝাঁকিয়ে না বলে, আচ্ছা তুমি তাহলে বসো, আমি প্রিন্সেসকে নিয়ে আসছি। মোনা প্রিন্সেসের রুমে গিয়ে দেখে প্রিন্সেস হাত পা নাড়াচ্ছে আর একা একা হাসছে। মোনা কোলে তুলে নেয়। প্রিন্সেস একা একা হাসছে কেন এভাবে? মোনার কথা শুনে প্রিন্সেসের হাসি যেন বাড়ল। মোনা প্রিন্সেসের নাক আলতো করে টেনে বলে, এই বুড়ি হাসছিস কেন? তুই আমার কথা বুঝিস? মোনা প্রিন্সেসের গালে, চোখে চুমু খায়। প্রিন্সেসকে চুমু দিল ওর মুখে কেমন একটা বিরক্ত ভাব ফুটে ওঠে। বাচ্চারা চুমু খাওয়া পছন্দ করে না কেন মোনা বুঝে না। মোনা বসে বসে ভাবছে প্রিয়মের কথা। প্রিয়মের ভাব দেখে মনে হয়েছে মোনাকে নিয়ে খুব চিন্তিত ছিল। আসলেই কি চিন্তিত ছিল? মোনা চায়নি ও বাসার কারো মুখোমুখি হতে আর। কিন্তু প্রিয়ম বাসায় গিয়ে নিশ্চয়ই বলবে আর লিলি বেগম মোনার ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকবে। লিলি বেগমের প্রশ্নের কি উত্তর দিবে? যুক্তিযত কোনো মিথ্যা কথা খুঁজে পাচ্ছে না। সত্যি কথা মোনা কখনো কখনোই বলতে পারবে না, কখনোই না। জ্যাক বাসায় আসে। মোনা প্রিন্সেসকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। জ্যাক নিচ থেকে হাত নাড়ায়। মোনা হাসে, প্রিন্সেসকে দেখানোর চেষ্টা করে জ্যাক আসছে। কিন্তু প্রিন্সেসের দৃষ্টি সে পর্যন্ত যায় না। জ্যাক কাছে আসতেই প্রিন্সেস জ্যাকের বুকে ঝাঁপিয়ে পড়ে। জ্যাকের চোখে মুখে মেয়েকে দেখার তীব্র তৃষ্ণা। জ্যাক কিছুক্ষণ প্রিন্সেসকে নিয়ে ব্যস্ত থাকার পর মোনার দিকে তাকিয়ে বলল, কোনো অসুবিধা হয়নি তো মোনালিসা? না। আপনাদের জন্য বাসা ঠিক করেছি, আমার এত বড় বিজনেস, জব তো আপনি সেখানেই করতে পারেন। কথা বলতে বলতে জ্যাক বাসার ভিতরে যায়। জ্যাক ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে। উফ, কি লং জার্নি। মোনা তাকায় জ্যাকের দিকে। ওর এই দুঃসময়ে জ্যাক যেন আশার প্রদীপ জ্বালিয়ে দিল।
তীব্র খরার পর এক পশলা বৃষ্টিতে যেমন মানুষের মন প্রশান্তিতে ছেয়ে যায়, মোনার মনও প্রশান্তিতে ছেয়ে যায়। আল্লাহ কখনো সবগুলো দরজা বন্ধ করে দেয় না, কোনো না কোনো একটা দরজা, একটা উপায় কিংবা একটা মাধ্যম ঠিকই বের করে দেয়। মোনার এই খারাপ সময়ে জ্যাকও ঠিক তেমন। প্রিয়মের কথা শুনে লিলি বেগমের চোখে মুখে বিস্ময়ের ছাপ পড়ে। বিস্মিত গলায় বলে, তুই সত্যি দেখেছিস তো? উফ আম্মু, তুমি আমায় পাগল করে ছাড়বে। আমি ওর সাথে কথা বলেছি, ওর হাত ধরেছি, কিন্তু ও আমার সাথে এমন বিহেভ করেছে যেন আমাদের উপর ওর অনেক ক্ষোভ। আমি মোনাকে এই কয়দিনে যতটুকু চিনেছি তাতে আমার মনে হচ্ছে না মোনা কোনো কারণ ছাড়া এ বাড়ি থেকে চলে গেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে যা আমরা জানি না। কারণ আছে কিনা জানি না, কিন্তু ওদের এভাবে চলে যাওয়াটা অদ্ভুত লেগেছে আমার কাছে। লিলি বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোনার কোনো ক্ষতি হয়নি, ওরা দুইজন ঠিক আছে এই ভেবে। ওরা যে কারণেই চলে গেছে যাক। লিলি বেগম এই কয়দিন চিন্তায় ক্লান্ত হয়ে পড়েছে। প্রিয়মকে বলল, আমি কাল যাব ওর সাথে দেখা করতে। আমায় নিয়ে যাস কাল। প্রিয়ম ওর রুমে গেল। মোনা মেয়েটা সাধারণের মধ্যেও কেমন অসাধারণ। এমন বিশেষত্ব প্রিয়ম কখনো এখানকার মেয়েদের মধ্যে খুঁজে পায়নি। কয়েকদিন যাবৎ নাইট ক্লাবেও যাচ্ছে না প্রিয়ম। অদ্ভুত এক পরিবর্তন এসেছে। প্রিয়ম গভীরভাবে ভাবছে মোনার কথা। মোনার বিষয়টা প্রিয়মকে এত ভাবাবে প্রিয়ম বুঝতে পারেনি। মোনা আগের রাগ মনের মধ্যে পুষে রেখেছিল? নয়তো কেন এমন করছে? প্রিয়ম গাড়ি নিয়ে বের হয়ে যায়। রুমে একা একা থাকলেই মোনাকে নিয়ে সব চিন্তা এসে ঘাড়ে চাপে। জ্যাক বাসায় এসে বিশ্রাম নিল অনেকক্ষণ। তারপর মোনাকে রুমে ডাকল। নতুন বাসায় কবে উঠছেন? আজই তো উঠতে চাচ্ছিলাম। দুই ভাইবোনে থাকবেন, ভয় পাবেন না রাতে? আপনি ভীতু তা আমি জানি। মোনা একটু হেসে বলে, না, আপনি তো ভার্সিটিতে থাকবেন, জব করবেন, আপনার ভাই তো একা কান্না করবে। মোনা চিন্তিত মুখে বলল, এটা নিয়ে তো কিছু করার নেই। আচ্ছা, আপনার ভাইয়ের একটা প্রতিবন্ধকতা রয়েছে, কথা বলতে পারে না। তাই বলে সে লেখাপড়া করবে না? কত মানুষ রয়েছে হাত পা নেই অথচ পৃথিবী জয় করে ফেলে। জ্যাকের কথায় মোনা ভাবনায় পড়ে যায়। আসলেই মোনা কখনো নিশানের লেখাপড়া নিয়ে ভাবেনি কখনো। এত সব প্রবলেমের মধ্যে ভাবার সময় কোথায়? জ্যাকের দিকে মোনা বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে থাকে। এই লোকটা এত কিছু বুঝে কিভাবে? এত কিছু ভাবে? আমেরিকার মতো জায়গায় কিভাবে ভাইকে লেখাপড়া করাবে? জ্যাক আবার বলল, আপনি ভার্সিটিতে থাকবেন, আপনার ভাই স্কুলে থাকবে। এখানে অনেক ভালো স্কুল। মোনা চিন্তিত গলায় বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনি কেন আমায় এত হেল্প করছেন? আপনি কি সবাইকে এমন হেল্প করেন? জ্যাক হেসে বলে, আমি এত হেল্পফুল মানুষ না। আপনায় হেল্প করার কারণ আছে, সেটা অন্যদিক বলবো। এখন বলা যাবে না? না। মোনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি বলেছিলেন না আপনার বিজনেস আছে, সেখানে জবের কথা। আমি জবটা করব না। জ্যাক ভ্রু কুঁচকে বলে, কেন? কারণ এই জবটা করার যোগ্যতা আমার এখন পর্যন্ত হয়নি। আপনি আমার প্রতি সহানুভূতি থেকে জবের অফারটা করেছেন জ্যাক। আমি চাই নিজের যোগ্যতায় কোনো কিছু করতে। এই মেয়ে, আপনি তো আমায় ইমপ্রেসড করে ফেলেছেন। আচ্ছা, তাহলে তুমি লেখাপড়া আগে কমপ্লিট করেন। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, তোমায় জোর করব না।
জ্যাকের প্রতি কৃতজ্ঞতায় মোনার কেঁদে ফেলতে ইচ্ছে হচ্ছে। পৃথিবীতে কিছু মানুষ হাসনেহেনা ফুলের মতো স্নিগ্ধ, পবিত্র হয়, আর কিছু মানুষ নর্দমার কীট। জ্যাক মোনার চাহনির অর্থ বুঝতে পেরে বলল, আপনি আমায় যতটা ভালো ভেবেছেন আমি ততটা ভালো নই মোনালিসা, বলতে পারেন আপনার জন্য ভালো। মোনা উত্তরে হাসল শুধু। কি এমন কারণ? জ্যাকের সাথে তো আমেরিকায় এসেই দেখা হলো। কি কারণ থাকতে পারে? কারণটা ভালো না খারাপ? জ্যাক বলল, ঘাবড়াবেন না, কোনো খারাপ কারণ নেই। আপনি মন পড়তে পারেন না, চোখের ভাষা বুঝি। মোনা নিজের ব্যাগ লাগেজ গোছাচ্ছে। খারাপ লাগছে এখানে থেকে যেতে। জ্যাক, প্রিন্সেস দুইটা মানুষের জন্য তীব্র মায়ার জন্ম হয়েছে। মোনার অদ্ভুত এক কারণে কান্না পাচ্ছে। এক্ষুনি কেঁদে ফেলবে যেন। মোনা ঠোঁট চেপে কান্না চাপানোর চেষ্টা করছে। মোনার এই ছোট্ট জীবনে খুব কম মানুষের কাছ থেকে ভালোবাসা, সহানুভূতি পেয়েছে। তাই হয়তো এমন হচ্ছে। জ্যাক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোনা আর নিশাতকে নতুন বাসায় পৌঁছে দেওয়ার জন্য। মোনা বারবার বাসাটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। জ্যাক হেসে বলল, এভাবে না তাকিয়ে থেকে যান। মোনা অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। জ্যাকের কোলে প্রিন্সেস। মোনার কোলে ঝাঁপিয়ে পড়ল। মনে হচ্ছে প্রিন্সেস বুঝতে পেরেছে মোনা চলে যাচ্ছে। মোনার বুকের সাথে মিশে আছে। জ্যাক মোনার কোলে থেকে নেওয়ার চেষ্টা করছে প্রিন্সেসকে। প্রিন্সেস ঘাপটি মেরে আছে। মোনা হাসছে। কেয়ারটেকার কে বলল, ওকে নিয়ে যাও, আমরা বের হব। কারো কোলে যাবে না প্রিন্সেস। জ্যাক বিরক্ত হয়ে তাকায় প্রিন্সেসের দিকে। রাগী গলায় বলে, প্রিন্সেস এদিকে এসো। মোনার কোল থেকে জোর করে নিতেই কান্না শুরু করে। মোনার প্রচণ্ড খারাপ লাগছে। ফ্যাকাশে মুখে তাকাচ্ছে প্রিন্সেসের দিকে। জ্যাক বলল, মোনালিসা আপনিও কি প্রিন্সেসের মতো কেঁদে দিবেন? মোনা ম্লান হেসে গাড়িতে ওঠে। হাত নাড়িয়ে প্রিন্সেসকে টাটা দিচ্ছে। জ্যাক মোনা আর নিশানকে বাসায় পৌঁছে দেয়। ওদের সাথে সাথে বাসার ভিতরে আসে। আশ্বস্ত গলায় বারবার বলল, নার্ভাস হবেন না মোনালিসা। আমি বলে দিয়েছে কোনো ধরনের প্রবলেম হবে না। আমার উপর আস্থা রাখুন। মোনা অসহায় চোখে তাকালো জ্যাকের দিকে। বলল, না, নার্ভাস হচ্ছি না। জ্যাক পুরুষ্ঠ ঠোঁটের নিচে দু পার্টি মোটা দাঁত বের করে হেসে বলল, সিরিয়াসলি নার্ভাস হচ্ছেন না? আয়নায় নিজের চেহারা দেখুন। মোনা চোখে মুখের অস্থির ভাব কাটানোর চেষ্টা করে। জ্যাক মুখে চিলতে হাসি টেনে বসে পড়ে খাটের উপর। ফিরে যাবেন? মোনা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায়? আমার বাসায়। আপনি বেশি বেশি চিন্তা করছেন। আমি থাকতে পারব। নিশান ক্লান্ত ভর করা শরীরে চুপচাপ বসে আছে। রুমের ভিতর নীরবতা বিরাজ করছে। মোনা রুমের চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। জ্যাক সব ম্যানেজ করেছে। খুব বর্ষর রুম না। মোনা যেমনটা চেয়েছিল ঠিক তেমনটা। রুমের পাশে সুন্দর একটা বারান্দা আছে। মোনা মাঝে মাঝে কথা খুঁজে পায় না, তখন খুব অস্বস্তিতে পড়ে। জ্যাকের সাথে কথা বলে সঙ্গ দেওয়া উচিত, জ্যাকের প্রতি মনোযোগী হওয়া উচিত। মোনা খুঁজে পেল না কি কথা বলবে। জ্যাক নিজেই কথা বলতে শুরু করল। মাঝে মাঝে কফি খেতে আসতে পারি? মোনা হাসে। মোনা শুধু ভাবছে কি করলে জ্যাকের করা এত উপকারের ঋণ শোধ করা যাবে। মানুষের কাছে ঋণী হয়ে থাকাটা অস্বস্তিকর। জ্যাক তো স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ। জ্যাকের তো কোনো কিছুর প্রয়োজন বোধ নেই।
জ্যাকের উপকার করারও সুযোগ নেই। ইচ্ছে হলে প্রতিদিন আসেন কফি খেতে। আপনি মাঝে মাঝে যাবেন না প্রিন্সেসকে দেখতে? যখনই সময় পাব তখনই যাব। মায়া পড়ে গেছে প্রিন্সেসের উপর। জ্যাকের ফোনে কল আসে। জ্যাক একটু দূরে সরে কথা বলল। হাতের কবজিতে থাকা সোনালি বেল্টের ঘড়িটার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, মোনালিসা, আমার যেতে হবে। জরুরি কল আসছে। কোনো প্রবলেম হলে জাস্ট কল মি। আমার ধারণা কোনো প্রবলেম হবে না। জ্যাক বেরিয়ে পড়ে। মোনা তাকিয়ে আছে যতক্ষণ জ্যাককে দেখা যায় ততক্ষণ পর্যন্ত। জ্যাক মোনার দৃষ্টির আড়ালে চলে গেলে মোনা রুমটার প্রতি মনোযোগী হল। মোনার মাথায় একটা প্রশ্ন বারবার নাড়া দিচ্ছে। কী কারণে জ্যাক হেল্প করছে ওকে? কী কারণ থাকতে পারে? মোনা অবচেতন মনে নানা রকম কারণ খুঁজে। মোনা নিশানের দিকে তাকিয়ে দেখে নিশান ইতোমধ্যে ঘুমিয়ে গিয়েছে। মোনাকে একাকিত্বে গ্রাস করে। মোনার ভীষণ রকমের মন খারাপ হয়। এই মন খারাপের কারণ বা ব্যাখ্যা মোনা দিতে পারবে না। মোনা শুধু বুঝতে পারছে ওর একা থাকতে ভালো লাগছে না। শহর জুড়ে সন্ধ্যা নামে। সূর্যের রক্তিম আভায় লালচে রং ধারণ করেছে যেন চারদিকের পরিবেশটা। মোনার ফ্ল্যাটের পাশেও কয়েকটা ফ্যামিলি থাকে। তা সত্ত্বেও সব শুনশান, কোনো কোলাহল নেই। মোনা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মোনার চোখ অকারণে ভিজে যাচ্ছে। মোনা দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মোনা বারবার ডান হাত দিয়ে চোখ মুছছে। মোনা কাঁদতে ভুলে গিয়েছিল, এখন আবার অকারণে কান্না পাচ্ছে। এমন নির্জনতায় মোনার শরীরটা ভার হয়ে আছে। এই নীরবতায় মোনার কষ্ট বেড়ে দ্বিগুণ হয়ে যায়, হৃদয় রক্তক্ষরণ হয়। মোনা বই নিয়ে বসে জোর করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। এখানে লেখাপড়া করতে এসেছে, লেখাপড়া করতে হবে। মোনা মনের বিষণ্ণতা, বিমর্ষতার বিরুদ্ধে কঠোর হয়। জীবনটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে হবে। মোনা কিছুক্ষণ বই ঘেঁটে শুয়ে পড়ে। নিশান সেই কখন ঘুমিয়েছে, মাত্র উঠে খেতে চাচ্ছে। মোনা রান্নার কথা ভুলে গিয়েছিল। ওর যে রান্না করতে হবে এ কথা মোনার মাথায় আসেনি। জ্যাক বলেছে সব ম্যানেজ করে দিয়েছে। মোনা কিচেনে ঢুকে। মোনার রান্নার হাত একদম অনাড়ি। মায়ের কারণে রান্নাঘরে যেতে হয়নি। তারপর থাকলো হোস্টেলে। সেখানে পানির মতো ডাল আর হাঁটু সমান ঝোলওয়ালা ডিম রান্না খেয়েছে। মোনার হোস্টেলের ডাইনিংয়ে গেলেই কান্না পেত। গলায় ভাত আটকে যেত। এত জঘন্য রান্না। মোনা সে সব দিন নিয়ে ভাবছে। মোনা রুটি বানায়। অনেক চেষ্টা করেও রুটি গোল হয়নি। মোনার চোখমুখে ব্যর্থতার ছাপ। নিজেই হাসছে রুটি দেখে। মোনা নিশানকে খাইয়ে নিজে খেয়ে নিল। খাওয়া করে উঠতেই ফোন বাজল। মোনা নিশ্চিত জ্যাকের ফোন। মোনা রিসিভ করেই বলল, কি করছেন? ওপাশ থেকে বিস্মিত গলায় বলে, শুরুতেই কি করছেন? মোনা থমকে যায়। এটা জ্যাকের গলা না। কেউ একজন শুদ্ধ বাংলায় বলেছে কথাটা। মোনা ফোনের স্ক্রিনের দিয়ে তাকায়। ভ্রু কুঁচকে বলে, কে? প্রিয়ম। মোনা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। মোনা তো সিম কার্ড চেঞ্জ করে ফেলেছিল। ওপাশ থেকে বলল, চুপ কেন? আপনি? হ্যাঁ আমি। প্রথমে যেভাবে কথা বলা শুরু করেছিলে মনে হলো অন্য কাউকে আশা করেছ। মোনা বিরক্ত ভরা গলায় বলল, আপনি কেন ফোন দিয়েছেন? প্রবলেম কি আপনার? এখনও আমার পিছনে লেগে আছেন। এখন তো আমি আপনাদের বাসায় থেকে আপনাদের বিরক্ত করছি না। আচ্ছা মোনা, রিল্যাক্স।
আমি কি কখনো বাসায় থাকা নিয়ে কিছু বলেছি? মোনা চুপ করে আছে। আমি তোমার বাসার নিচে। তোমায় ভীষণভাবে মিস করছি। দেখতে ইচ্ছে করছে। একটু দেখা করবে? মোনা তাচ্ছিল্য করে বলল। আপনি আমায় কখনো খুঁজে পাবেন না। তোমার মতো মোনালিসাকে খুঁজে পাওয়া 5 মিনিটের ব্যাপার। মোনা এবার কিছুটা সিরিয়াসভাবে নিল কথাটা। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। প্রিয়ম কি ওকে বোকা বানাচ্ছে? মোনা দ্রুত বারান্দায় গেল। মোনা বিস্ফোরিত চোখে তাকাল। প্রিয়ম সত্যি এসেছে? কিভাবে সম্ভব? মোনা নিজের চোখ কচলিয়ে ভালো করে দেখল চোখে কি ভ্রম দেখছে। মোনা দৌড়ে রুমে চলে আসে। ফোন কানের কাছেই। কি চলে গেলে কেন? বিশ্বাস হয়েছে? মোনা চুপ হয়ে রইল। কিছুক্ষণ পর ক্ষুব্ধ গলায় বলল, কি চান আপনি? আমি তো আমেরিকান মেয়েদের মতো ফার্স্ট ক্লাস না, শর্টকাট কাপড় চোপড় পরি না। আমি বাঙালি থার্ড ক্লাস, ন্যারো মাইন্ডেড মেয়ে। আমার জন্য নিজের টাইম নষ্ট না করে এখান থেকে চলে যান। আপনি কিন্তু আমায় মেন্টাল টর্চার করছেন। প্রিয়ম নির্লিপ্ততা গলায় বলল, নদীর পাড়ে যাবে? সুন্দর বেঞ্চ পাতানো আছে। সুন্দর টলমলে পানি জোছনার আলোর সাথে খেলা করে। আর ইউ ওকে? ট্রিটমেন্ট দরকার আপনার। রাখছি। নাইট ক্লাবে যান, ফুর্তি করেন। আমি তোমায় ভীষণভাবে মিস করছি। তোমার জন্য। প্রিয়মে কথা শেষ না হতেই ফোন কেটে দিল মোনা। বিরক্তিতে চোখ বন্ধ খাটের উপর বসে আছে। ফোনটা সুইচ অফ করে রেখেছে। অনেকক্ষণ কেটে যায়। মোনা কৌতূহলী হয়ে ওঠে। প্রিয়ম কি এখনো ওখানে দাঁড়িয়ে আছে? মোনা উকি মেরে দেখে কেউ নেই। মোনা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রুমে এসে শুয়ে পড়ল। প্রিয়ম কেন এমন আচরণ করছে? মোনা বারবার ভাবছে। প্রিয়মের বিষয়টা মোনা না চাইলেও মোনাকে ভাবাচ্ছে। মোনা সকালে ঘুম থেকে উঠল। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিল। মোনা ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে নাস্তা তৈরি করে। নিশান ঘুম থেকে উঠে মোনার কাছে রান্নাঘরে যায়। মোনার শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকে। মোনা ভার্সিটিতে জন্য রেডি হচ্ছে। নিশান মুখ ভার করে তাকিয়ে থাকে। মোনা নিশানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মন খারাপ করে না, কয়েকদিন পর তুমিও স্কুলে যাবে। তখন একা থাকতে হবে না। মোনা বাসা থেকে বের হয়। জ্যাকের ভিতর একবারও ফোন দেয়নি। মোনার পাশে এসে কার থামে। মোনা তাকিয়ে দেখে জ্যাক। মোনাকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটাল। মোনালিসা, গাড়িতে উঠুন। পৌঁছে দিই। মোনা গাড়িতে উঠল। প্রিন্সেসের কথা জিজ্ঞেস করল। জ্যাক বলল, কাল থেকে আমি নিঃশ্বাস ফেলানোর সময় পাইনি। একবারও ফোন দিতে পারেনি। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক। আমি যাব একটু ফ্রি হয়ে কফি খেতে। আর হ্যাঁ, প্রিন্সেসকে নিয়ে যাব, ওটা আর বলতে হবে না। প্রিন্সেসের সেই কান্না থামাতে 2 ঘন্টা লেগেছে। মোনা ভার্সিটির সামনে এসে গাড়ি থেকে নামায়। আজকেও একাকী ক্লাসে বসে থাকতে হল। মোনা মনোযোগ বসাতে পারছে না ক্লাসে। সবাই আড্ডা দিচ্ছে, হইচই করছে, আর মোনা চুপচাপ বসে আছে। কারো সাথে আগ বাড়িয়ে কথা বলার অভ্যাস রপ্ত করতে পারেনি। ভার্সিটি ছুটি হওয়ার পর মোনা ভেবে নিয়েছে আজ নিশ্চয়ই লিলি বেগম আসবে। কিন্তু না, আসেনি। মোনা কিছুটা আশাহত হল। মোনা রৌদ্রোজ্জ্বল পথ দিয়ে হাঁটছে। আজ রোদটা একটা প্রখর। এখানে তেমন ট্যাক্সি পাওয়া যায় না। চারদিকে নির্জন, মাঝে মাঝে 2-1টা ইংরেজিতে বলা কথা শোনা যায়।
এই 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 অচেনা শহরে মেয়েলি কণ্ঠে কে ডাকবে মোনাকে? মোনা পিছনে ফিরে তাকায়। গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো চোখে পড়ার মতো লম্বা মেয়েটার। চোখগুলো ঝলঝল করছে। মেয়েটা শুদ্ধ বাংলায় বলল, তুমি বাঙালি? তোমায় দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ। মেয়েটার কথাবার্তায় চঞ্চলতা রয়েছে। সুস্থির নয়, অস্থির ভঙ্গিতে কথা বলছে। আমি শ্রুতি। ইন্ডিয়াতে বাসা। ক্লাসে সবসময় চুপচাপ থাকো কেন? অমনোযোগী থাকো। মোনা বুঝতে পেরেছে মেয়েটা ওর সাথেই পড়ে। মোনা খেয়াল করেনি। মোনা একটু হেসে বলল, আমি মোনালিসা, বাংলাদেশি। দুইজন হাঁটতে হাঁটতে কথা বলতে লাগল। শ্রুতির কথা বলার ভঙ্গি অসাধারণ। অসম্ভব রকমের চঞ্চল, গুছিয়ে কথা বলে। চোখে মুখে চপলতা রয়েছে। মোনা রুমের সামনে এসে কলিং বেল চাপে। নিশান দরজা খুলে দেয়। মোনা রাজ্যের বিস্ময় নিয়ে তাকায়। দরজা নিশান খুলেনি, দরজা খুলেছে লিলি বেগম। লিলি বেগমের চোখে মুখে অভিমানের ছাপ। মোনা নিচু গলায় বলে, খালা তুমি? লিলি বেগম অনিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রচণ্ড রোষপূর্ণ সে চাহনি। মোনা অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কোনো দায়িত্বজ্ঞান নেই তোর? কেন চলে এসেছিস পালিয়ে? লিলি বেগমের কণ্ঠে রাগ বিদ্যমান। মোনা দরজার সামনে থেকে রুমের ভিতরে ঢুকে খাটের কাছে বসে পা দুটো দোলাতে দোলাতে সহজ গলায় বলে আসলে আমাদের আসতে দিতে না। আমাদের জন্য খালু তোমার সাথে খারাপ আচরণ করত, চেঁচামেচি করত। তোমাদের সাথে খালুর সম্পর্কের অবনতি ঘটছিল, তাই চলে আসছি খালা। মোনার কথায় তিক্ত হচ্ছে লিলি বেগম। মুখে ক্রোধের আগুন জ্বলছে যেন। আক্ষেপ করে বলে, যে সম্পর্ক কখনো উন্নত ছিল না, সে সম্পর্ক অবনতি হওয়ার কথা আসছে কোত্থেকে? মোনা এই অনুষঙ্গ উপেক্ষা করে যেতে চায়। মোনা কখনো চায়নি ওকে কেউ খুঁজে পাক। মোনা প্রসঙ্গ পাল্টাতে বলে, বাদ দেও না খালা এসব। এরপর মোনা এগিয়ে গিয়ে ঘনিষ্ঠ হয়ে লিলি বেগমের পাশে বসে বলে, প্রিয়ম ভাই আমার বাসার অ্যাড্রেস, ফোন নম্বর পেল কোত্থেকে? লিলি বেগম উত্তর দেয় না। মোনার কর্মকাণ্ডে নির্বাক হয়ে থাকে। বিরক্ততে চোখ মুখ কুঁচকে রাখে। মোনা পুনর্বার জিজ্ঞেস করে, আমাদের জন্য এত উদ্বেগ, উৎকণ্ঠা তোমার? লিলি বেগমের মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। মোনা খুব গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাসা থেকে কেন এসেছে পালিয়ে এ কথা কখনো বলতে পারবে না। মোনার করা প্রশ্নের জবাবে ভারী গলায় লিলি বেগম বলে, না কিছু নেই। আহা খালা, অভিমান করছো কেন? আমি চাইনি তোমাদের ঝামেলা বাড়াতে। ভালো করছিস। লিলি বেগম তীব্র অভিমানে মুখ ফিরিয়ে থাকে। মোনা কিচেনে যেতে যেতে বলে, এক কাপ কড়া মিষ্টিওয়ালা কফি খাওয়ালেই রাগ চলে যাবে। লিলি বেগম মোনার নির্বাকার ভাব দেখে লিলি বেগম আরও ক্ষুব্ধ হয় যেন। মোনার ওভাবে চলে আসা একদম বেখাপ্পা লাগছে। মোনার কথার উত্তর দিলও না। কিছুক্ষণ পর নিশানের তাকিয়ে অনুযোগের সুরে বলে, অমানুষ তুই একটা। ছেলেটাকে বাসায় এভাবে রেখে যাস? এইটুকু মানুষ কিভাবে একা থাকে? লিলি বেগমের চিৎকার কিচেন পর্যন্ত যায়। মোনা ম্লান হাসে। কফি বানিয়ে রুমে আসতেই দেখে দরজা দিয়ে হন্তদন্ত হয়ে প্রিয়ম ঢুকছে। মোনা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়ম মোনার হাত থেকে এক কাপ কফি নিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন?
আমার নীল চোখ তোমার পছন্দ তা তো আমি জানি। এজন্য ওভাবে তাকিয়ে থাকতে হবে? লিলি বেগম উপস্থিত থাকা সত্ত্বেও প্রিয়মে এমন কথায় মোনা ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করলেও বাহিরে বিরক্ত ভাব নিয়ে মুখ পাণ্ডুবর্ণ হয়ে যায়। কোনো প্রত্যুত্তর করল না। মোনা তাকায় না প্রিয়মের দিকে। প্রিয়মের হঠাৎ এমন পরিবর্তন মোনা সহজভাবে নিচ্ছে না, কোনো রকম পাত্তাও দিচ্ছে না। মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হওয়া মানুষদের পাত্তা না দেওয়াই শ্রেয়। মোনা অন্যদিকে ফিরে থাকে। প্রিয়মের দিকে তাকাতে প্রচণ্ড বিরক্ত বোধ করছে। ধীরে ধীরে লিলি বেগমের রাগ কমতে থাকে। প্রিয়ম মোনার থেকে একটু দূরে বসে আছে। মোনা কোনো দিকে তাকাচ্ছে না সেদিকে। প্রচণ্ড অসহ্য লাগছে প্রিয়মকে। লিলি বেগমের চেহারা দেখে মনে হয় মোনার প্রতি সকল আক্রোশ, ক্রোধ কমে এসেছে। লিলি বেগমের ধারণা মোনা প্রিয়মের অনাকাঙ্ক্ষিত আচরণ কিংবা লিলি বেগম আর হাবিব সাহেবের ঝগড়ার কারণে বাসা ছেড়েছে। লিলি বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে মোনাকে হাত ধরে আড়ালে নিল। ফিসফিস করে বলল, মোনা তোর তো টাকা পয়সায় অনেক সমস্যা হবে তাই না? তুই কোনো চিন্তা করবি না, যত ডলার লাগবে আমি দিব। মোনা আড়ালে নিয়ে আসার কারণ বুঝতে পারল। এগুলো তো আড়ালে বলারই কথা। মোনা জোর গলায় বলল, না খালা, আমি একটা জব নিব। ডলারের দরকার নেই। লিলি বেগম ধমকিয়ে বলে, কিসের জব করবি তুই? তোর সব খরচ আমি দিব। আরে খালা বাদ দেও না এসব, পরে দেখা যাবে। প্রিয়ম রুমের ভিতর থেকে ডাকে, বলে, আম্মু তুমি কি যাবে? আমার যেতে হবে, জরুরি কাজ আছে। লিলি বেগম বারবার জিজ্ঞেস করছে মোনাকে কেন এভাবে চলে এসেছে। মোনা তেমন কোনো উত্তর দেয়নি। প্রিয়মের গাড়িতে এসেছে লিলি বেগম। প্রিয়মের জরুরি কাজ পড়েছে তাই তড়িঘড়ি করে চলে গেল লিলি বেগম। মোনার প্রতি আক্ষেপের সীমা নেই। প্রিয়ম চলে যাওয়ার আগে মোনার দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসছে। শুধু লিলি বেগমের জন্য কিছু বলেনি প্রিয়মকে। মোনা বুঝতে পারছে প্রিয়ম ওর পিছু ছাড়ছে না। মোনা হতাশ ভঙ্গিতে বসে থাকে। মোনার পেইন মনে হচ্ছে এসবে। রাতবিরাতে ফোন দিয়ে বলে দেখতে ইচ্ছে করছে, ভীষণ মিস করছে। এসবের মানে কি? প্রিয়ম কি ওর সাথে মজা নিচ্ছে? প্রিয়মের মতো বাজে ছেলেকে লাই দিবে? নোংরা মানসিকতার, সস্তা চিন্তা ভাবনাওয়ালা মানুষ। একদম নর্দমার কীট মনে হয় মোনার কাছে। মোনা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে প্রিন্সেসকে দেখতে যাওয়া উচিত। জ্যাক খুব ব্যস্ত ব্যবসার কাজে, ফোন দিয়ে বলেছে। ওদের ঠিকঠাক খোঁজ নিতে পারছে না তাই দুঃখিত বলল। মোনা নিশানকে নিয়ে বেরিয়ে গেল জ্যাকের বাসার উদ্দেশ্যে। এ বাসার সব কাজের লোক, কেয়ারটেকার সবাই চিনে মোনাকে। মোনাকে দেখে ভাব বিনিময় করল। আর বলল জ্যাক বাসায়ই আছে। মোনা জ্যাকের রুমের কাছে গিয়ে রুমের ভিতরে উকি দিল। জ্যাক শুয়ে আছে, পাশে প্রিন্সেস। মোনা বলল, আসব? জ্যাককে খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করে। ঠোঁটের কোণে হাসি টেনে বলে অবাক হয়ে বলে, আরে মোনালিসা আপনি? আসুন আসুন। জ্যাক রুমে ঢুকে জ্যাকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জ্যাকের ছোট আকৃতির চোখগুলো জবা ফুলের মতো লাল রং ধারণ করছে। মোনা প্রিন্সেসকে কোলে নিয়ে চুমু খেল। জ্যাকের দিকে তাকিয়ে বলল, জ্যাক আপনি অসুস্থ? মোনা প্রিন্সেসকে নিয়ে জ্যাকের শয্যার পাশে বসল। ভীষণ মাথা ধরেছে। জ্যাকের মাথার রোগগুলো দপদপ করছে। ছিঁড়ে যাবে যেন। একজন কাজের লোক মেডিসিন নিয়ে আসলো, জ্যাকের মাথা টিপে দিল।
কিছুক্ষণ পর জ্যাক সুস্থ বোধ করতেই শোয়া থেকে উঠে বসল। জ্যাক কাজের লোকদের ইঙ্গিত করল নাস্তা দিয়ে যাওয়ার জন্য। মোনা বলল, এখন কেমন বোধ করছেন? বেটার ফিল হচ্ছে? হ্যাঁ, একটু। অনেকদিন পর মোনাকে দেখে প্রিন্সেস উচ্ছ্বাসিত হয়ে গেল যেন। মোনার মুখের দিকে তাকিয়ে হাসছে। হাসি যেন প্রশান্ত মহাসাগরীয় ঢেউ। জ্যাক তাকিয়ে থাকে সেদিকে। আপনাকে পেলেই প্রিন্সেস উচ্ছ্বাসিত হয়ে পড়ে। মোনা হাসল। কিছুক্ষণ বসে থেকে ওরা বের হল। সাথে জ্যাক আর প্রিন্সেসও। আপনার জবের ব্যবস্থা হয়েছে ভার্সিটির পর থেকে? ভার্সিটি জব সব মিলিয়ে ঝামেলা হয়ে গেল না? না, ঝামেলা হয়নি কোনো। ভালো হয়েছে। আমি তাহলে কাল থেকেই জয়েন করছি। আপনি ইচ্ছা করলে আজ থেকেও জয়েন করতে পারেন। মোনা হঠাৎ ইমোশনাল হয়ে পড়ে বলে, আপনি না থাকলে আমার বাংলাদেশ ফিরে যেতে হতো। জ্যাক প্রত্যুত্তরে হাসল শুধু। মোনা বাসায় ফিরে যায়। প্রিয়ম কল দিয়েই যাচ্ছে মোনার ফোনে। মোনা ফোনটা সুইচ অফ করে গোসল সেরে নিল। নিশান বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে আঁকিবুকি করছে। কিছু কিছু গুণ থাকে আল্লাহ প্রদত্ত। নিশান এইটুকু বয়সে কোনো অনুশীলন ছাড়াই খুব সুন্দর আর্ট পারে। নিশানকে আর্ট শিখালে মন্দ হয় না। মোনা ভার্সিটি যায় নিশাতকে ওর স্কুলে পৌঁছে দিয়ে। নিশান কান্নাকাটি করে অস্থির। আস্তে আস্তে সব মানিয়ে যাবে। মোনার চিন্তা হচ্ছে নিশানের জন্য। একদিক থেকে ভালোই হয়েছে স্কুলটা বাসার কাছেই। নিশান একাই বাসায় ফিরতে পারবে। প্রথম প্রথম খুব অসুবিধা হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব সুবিধা অসুবিধার সাথে মানিয়ে নিতে হবে নিজেদের। মোনা ক্যাম্পাসে ঢুকতেই পিছন থেকে ডাক দেয় শ্রুতি। মোনা পিছনে ফিরে তাকায়। সৌজন্যমূলক হাসে। শ্রুতি খুব উচ্ছ্বাসিত গলায় বলে, এই মোনালিসা, যাবে এক জায়গায়? শ্রুতির সাথে ওইদিন দেখা হয়েছে পথে, টুকটাক কথা হয়েছে। স্বল্প পরিচয়ের এই মেয়েটা এমনভাবে কথা বলছে যেন মোনালিসাকে কতদিন ধরে চিনে। এমন নিঃসংকোচ আবেদন। মোনা ইতস্তত বোধ করে বলে, ক্লাস শুরু হবে তো? মোনার হাত ধরে জোর গলায় বলে, আরে কিছু হবে না, তুমি আসো তো। মোনা এমন আবেদন এড়িয়ে যেতে পারেনি। শ্রুতিকে বলল, আমরা কোথায় যাচ্ছি শ্রুতি? আপাতত রেস্টুরেন্ট যাচ্ছি। এই মেয়ে, তুমি এত ভীতু স্বভাবের কেন বলো তো? আমরা ক্লাস শুরু হওয়ার আগে আগে ফিরব। এত চটপটে স্বভাবের মেয়ে মোনা আর দেখেনি। মোনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসল। শ্রুতির মুখোমুখি একজন ভদ্রলোক বসে আছে, আর মোনা শ্রুতির পাশে বসে আছে। শ্রুতি মোনার দিকে তাকিয়ে মুখোমুখি বসে থাকা ভদ্রলোককে দেখিয়ে বলল, আমার হবু হাজবেন্ড সমীর। সমীরও ইন্ডিয়ান। সমীর হাত নাড়িয়ে হায় জানাল। শ্রুতি দেখতে কুচকুচে কালো, আর ছেলেটা দেখতে খুব বেশি ফর্সা। শ্রুতি যতটা কুৎসিত, ছেলেটা যেন ততই সুন্দর। ভালোবাসার আসলেই নির্দিষ্ট সগা নেই। বর্ণ বিবাদের ঊর্ধ্বে। মোনার মনে মনে রাগ হচ্ছে। এই শ্রুতি মেয়েটা ওদের মাঝে মোনাকে থার্ড পারসন বানাতে নিয়ে আসলো। সমীর শ্রুতির মতো চটপটে স্বভাবের না, পুরোই গম্ভীর। মোনাকে মেনু কার্ড দেখে অর্ডার দিতে বলে, খাবার আসতে দেরি হবে তাই ড্রিঙ্কস দিয়ে গেল। এর ভিতর সমীরের সাথে ঝগড়া বাঁধিয়ে দিল শ্রুতি। ঝগড়ার বিষয় বস্তু ফোন ব্যস্ত কেন ছিল? সমীর কোমল নমনীয় গলায় বলে, শ্রুতি, এটা রেস্টুরেন্ট সিন ক্রিয়েট করো না। আমি তো জব করি, কত জায়গা থেকে ফোন আসে।
সমীর যতই নরম গলায় কথা বলে শ্রুতি ততই কর্কশ গলায় চেঁচামেচি করছে। সমীরের মুখ দেখেই বোঝা যাচ্ছে শ্রুতিকে খুব ভয় পায়। মোনার হাসি পাচ্ছে। সমীর ঝগড়া সামনের দিকে বাড়াতে চাচ্ছে না বোধ হয়, তাই চুপ থাকে। সমীরের এই চুপ থাকা যেন শ্রুতির আরও রাগের কারণ হয়ে উঠল। একা একা ঝগড়া তো বেশিদূর এগিয়ে নেওয়া যায় না। শ্রুতি দমে গেল। সম্পর্কে এই জিনিসটা খুব দরকার, একজন রেগে গেলে অন্যজনের চুপ থাকা। আজ যদি সমীরও রাগ দেখাত, এখানে মহাপ্রলয় হয়ে যেত। সমীর মোনার দিকে তাকিয়ে অনুতপ্ত গলা বলল, মোনালিসা প্লিজ, আপনি কিছু মনে করেন না। শ্রুতির দিকে তাকিয়ে আবার বলল। শ্রুতি একটু রাগী। শ্রুতির মুখের গম্ভীর ভাব এখনো যায়নি। মোনার দিকে তাকিয়ে বলল, মোনা আবার কি মনে করবে? ও আমার ফ্রেন্ড। কিছুই মনে করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু মনে করিনি। মোনা চুপচাপ খাচ্ছে। শ্রুতি আর সমীর মোনার প্রতি বেশ মনোযোগী। তাই মোনার খুব বেশি অস্বস্তি লাগছে না। মোনা, তুমি এখানে? ভার্সিটি রেখে এখানে কি করছো? মোনা তাকিয়ে দেখে প্রিয়ম। মোনা অবাক হয়ে যায়। শ্রুতি জিজ্ঞেস করে, কে বয়ফ্রেন্ড? না, কাজিন। প্রিয়ম হেসে শ্রুতির দিকে তাকিয়ে বলল, মোনা মানুষের সামনে আমায় বয়ফ্রেন্ড পরিচয় করিয়ে দিতে লজ্জা পায়। মোনা বিস্ফোরিত চোখে তাকালো প্রিয়মের দিকে। ক্ষুব্ধ গলায় বলল, প্রিয়ম ভাই প্লিজ, আপনি এখান থেকে যান। সমীর হাসল। প্রিয়মের দিকে তাকিয়ে বলল, এই ব্রাদার বশত। শ্রুতি বলল, মোনা এসব কি? বয়ফ্রেন্ডকে অস্বীকার করছ? মোনা বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে মোনার চিৎকার দিতে ইচ্ছে করছে। মোনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় এক মুহূর্ত না বসে। এত রসিকতা মোনার ভালো লাগে না। মোনা ক্লাসে গিয়ে গম্ভীর মুখ হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর শ্রুতি এসে বেশ শব্দ করে বসে মোনার পাশে। উদ্গ্রীব হয়ে বলে, মোনালিসা এমনটা করলে কেন? ওভাবে চলে আসলে কেন? ঝগড়া হয়েছে তোমাদের মাঝে? আহা শ্রুতি, আমার কথা বিশ্বাস করো, ছেলেটা আমার কাজিন। অন্য কোনো সম্পর্ক নেই। মোনার কথা যেন শ্রুতির কান অবধি পৌঁছে না। শ্রুতি উৎফুল্ল হয়ে বলে, ছেলেটার ব্লু আই, কি হ্যান্ডসাম, কি লুক। কাজিন হলে কি? তোমায় লাইক করে, বয়ফ্রেন্ড বানিয়ে নেও। মোনা অহেতুক কথা বাড়াল না। শ্রুতি কোনো কথাই বুঝার চেষ্টা করবে না। নিজের মতো বলেই যাবে, নিজের মতো বুঝেই যাবে। মোনালিসা, নীল রঙা চোখের ছেলে। কত মেয়েরা পাগল। আর তুমি কিনা পাত্তা দিচ্ছ। অদ্ভুত মেয়ে তো তুমি। শ্রুতি প্লিজ স্টপ। আমার মাথা ধরেছে। সমীর ওর থেকেও সুন্দর। শ্রুতি আহত গলায় বলল, সমীর হ্যান্ডসাম ঠিক আছে, কিন্তু চোখ তো নীল না। মোনালিসা উত্তর দিল না। কিন্তু শ্রুতি তাতে মোটেও দমল না। বলল, প্রেমটা হয়ে গেলে আমাকে আর সমীরকে ট্রিট দিতে হবে কিন্তু। মোনা আপাতত এসব প্যাচাল থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে শ্রুতির দিকে এগিয়ে খুব ঘনিষ্ঠ হয়ে বসে বলল, প্রেম হলে তোমাদের ট্রিট দিব, চারজন মিলে লং ড্রাইভে যাব। সারারাত ঘুরব, পুরো আমেরিকা ঘুরে বেড়াব। রোমাঞ্চকর না ব্যাপারটা? শ্রুতি দ্বিগুণ আনন্দিত হয়ে মোনাকে জড়িয়ে ধরে বলে, উফ মোনালিসা, কি রোমাঞ্চকর ব্যাপার! আমি ভাবতেই পারছি না। কিন্তু আমেরিকা তো অনেক বড়, পুরোটা ঘুরব কিভাবে? এর ভিতর ক্লাসে স্যার আসে।
মোনা হাফ ছেড়ে বাঁচল, স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্লাস শেষে আজ থেকে জব। নতুন চাকরি, মোনার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। জ্যাক অনেক ভালো ভালো জবের অফার করেছে, কিন্তু মোনা রাজি হয়নি। কোনো এক্সপেরিয়েন্স নেই, এডুকেশনাল স্কিল বলতে শুধু এইচএসসি পাস। জ্যাকের সুপারিশ চাকরি হতো, কিন্তু পরে তো ঝামেলায় পড়তে হতো। মোনা ভার্সিটি থেকে বের হয়ে কিছুদূর আসার পর দেখল প্রিয়ম দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। মোনা ভেবেছিল প্রিয়ম এগিয়ে আসবে কথা বলতে, কিন্তু না, আসেনি। দূর থেকে তাকিয়ে আছে। প্রিয়মের সাথে ওর দুইটা বন্ধুও আছে। প্রিয়মের উদ্দেশ্য কি? মোনা বুঝতে পারছে না। এখানকার ওপেন মাইন্ডেড মেয়েদের রেখে হঠাৎ মোনার প্রতি আকৃষ্ট হল কেন? মোনা অবচেতন মনে এসব ভাবছে। প্রিয়মকে যতই অবজ্ঞা করুক না কেন, মাঝে মাঝে প্রিয়মের বিষয়টা খুব ভাবায়। মোনা যেতেই একটা ছেলে এগিয়ে আসল। ছেলেটার নাম লরি। আমেরিকা এসেছে লেখাপড়া করতে। লরিও পার্ট টাইম জব করে। সেই সুবাদেই লরি মোনার প্রতি একটু বেশি যত্নশীল হল। সব কাজ বুঝিয়ে দিল। ছেলেটা অনার্গল হিন্দি বলছে। মোনা বলল, আমি হিন্দি বুঝি না। ছেলেটা হাসল। ইংরেজিতে বলল, এতক্ষণ যা বললাম সব বৃথা তাহলে? মোনা কাজের প্রতি মনোযোগী হল। লরি আর মোনা এক ভার্সিটিই পড়ে। লরি 2 ব্যাচ সিনিয়র। এখানকার সবার চেহারা মোনার একই রকম মনে হয়, মোনা মনে রাখতে পারে না। মোনার শুধু মনে হয় জ্যাকের চেহারা একটু অন্যরকম। বাঙালিদের চেহারায় আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এখানকার মানুষের চেহারায় কোনো আলাদা বৈশিষ্ট্য খুঁজে পায় না মোনা। এক ধাঁচের চেহারা মনে হয়। মোনার বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে রাত হয়। নিশানের জন্য মনের মধ্যে সবসময় দুশ্চিন্তা বিরাজ করে। এখন নিজের হাতে খাওয়া শিখছে নিশান, খাবার প্লেটের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। মোনার শরীরে ক্লান্তি ভর করেছে খুব। নিশান মোনাকে দেখে অভিমানে গাল ফুলিয়ে থাকে। নিশানের বড় বড় চোখ দুটোতে হালকা লালচে ভাব ফুটে ওঠে। মোনা রাগী স্বরে বলে, নিশান তুমি আবার কেঁদেছ? বলেছি না কাঁদলে বাংলাদেশে পাঠিয়ে দিব। নিশানের কান্না বেরিয়ে আসতে চায়। নিশান জোরপূর্বক কান্না থামাতে চাওয়ার ফলে ঠোঁট দুটো কাঁপছে, দিঘির অতল জলে মৃদু হিমেল হাওয়া লাগলে যেরকমভাবে কাঁপে ঠিক সেরকমই। মোনা নিশানের গালে, কপালে চুমু খেয়ে বলল, তোকে সারা জীবন আমার কাছে রাখব, আমার শ্বশুর বাড়ি তোকে নিয়ে যাব। কান্নাকাটি বন্ধ কর এখন, খুশি? নিশানের চোখ বেয়ে অবাধ্য 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিশানের এই কষ্ট ভীষণভাবে যন্ত্রণা দেয় মোনাকে। নিজের যন্ত্রণার বহিঃপ্রকাশ মোনা করে না। নিশানের মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা নিশান চল, আমরা 2 জনে মিলে কেক বানাই। নিশানের কান্না অবশেষে থামল। ফ্যাকাশে মুখটাতে উজ্জ্বলতার ছাপ দেখা দিল। এই ক্লান্ত শরীরে মোনার মোটেও ইচ্ছে করছে না কিচেনে যেতে, তবুও নিশানের মন ভালো করতে যেতে হবে। মোনা কিচেন থেকে এসে বিশ্রাম নেয়। তারপর বই নিয়ে বসে। বইয়ের ভিতর থেকে একটা রঙিন চিঠির খাম বের হয়। মোনা ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকায়। খামের ভিতর থেকে চিঠিটা বের করে। কৃষ্ণকলি, তোর কুচকুচে কালো গায়ের রঙে আমি শুভ্রতা খুঁজে পাই। কে বলেছে তোকে কালো? তোর পুরো শরীরটা কাজল রাঙা, কাজলে কি কোনো মেয়েকে অসুন্দর লাগে বল? তোর কালো চোখের পাতায় গাঢ় করে দেওয়া কাজল আমি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আবিষ্কার করব। তোর কাজল রাঙা কপালে দেওয়া কালো টিপ আমি আমার নিখুঁত ভালোবাসার নিপুণ চাহনি দিয়ে অন্বেষণ করব। হৃদয়ের সূর্য মন্দিরের দেবী তুই, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার তোর পূজা দিব। তোর গায়ের রং নিয়ে তো অভিযোগ নেই।
তোর কালো রংটাকেই আমি ভালোবেসেছি। তুই কেন অযথাৎ মন খারাপ করিস? তোর মন খারাপে আকাশের চাঁদটা ম্লান হয়ে যায়, তুই দেখিস? তোর কান্নায় গগনের নক্ষত্রগুলো খসে পড়ে যেন। আমার কলিগরা তোকে নিয়ে উপহাস করেছে, আমি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। লোকের কথা কানে নিয়ে আমাদের সম্পর্কে আমরা কেন সমস্যা টেনে আনব? তুই ফোন অফ করে রেখেছিস, কোনো যোগাযোগ করছিস না। শ্রুতি, আমি কিন্তু দম বন্ধ হয়ে মারা যাব। আমি মারা গেলে সে দায়ভার কে নিবে? সমীর। মোনার চিঠিটা পড়া শেষ হতেই শ্রুতি ফোন দিয়ে উতলা গলায় বলল, এই মোনালিসা, আমার একটা বই বোধহয় ভুলে তোমার কাছে নিয়ে চলে গেছে। বইটা যেভাবে আছে ওভাবেই রেখে দেও। মোনা অপ্রস্তুতভাবে বলল, হ্যাঁ এসেছে তো। উৎকণ্ঠিত হয়ে শ্রুতি বলল, প্লিজ বইটা খুলো না। আচ্ছা। মোনা ফোন রেখে নিজের কর্মকাণ্ডের জন্য নিজেই লজ্জিত হয়। কারো চিঠি পড়া উচিত না, একদম অনুচিত কাজ। মোনা বুঝতে পারেনি এটা শ্রুতির বই। ওর বইয়ের ভিতর চিঠি, এই ভেবে পড়তে শুরু করেছে। পড়া শেষে বুঝল এটা শ্রুতিকে দেওয়া সমীরের চিঠি। চিঠিটা এতই মোহনীয় মনে হয়েছে মোনা পুরোটা পড়ে ফেলল। মোনা চিঠিটা যত্ন করে ভাঁজ করে খামে ঢুকিয়ে যেভাবে ছিল সেভাবেই রেখে দিল। মোনার শরীর জুড়ে রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি হচ্ছে। কত আবেগ, অনুভূতি মিশ্রিত চিঠি। মোনা সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার অভ্যাসমতো আড়মোড়া ভেঙে বসল। তারপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো গোছানোর চেষ্টা করল। চোখ খুলতে ইচ্ছে হচ্ছে না, চোখ বুজেই বালিশের কাছে রাখা ফোনটা খুঁজল। মোনা তাড়াতাড়ি বিছানা ছাড়ল। কিচেনে রাখা থালা দুটো ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানাল। কলিং বেল বাজছে, মোনা নিশানকে দরজা খুলতে বলল। মোনা রান্নাঘর থেকে প্রিন্সের মৃদু চিৎকারের শব্দ পেল। মোনা দ্রুত পায়ে রুমে এসে উৎফুল্ল হয়ে বলল, প্রিন্সেস। প্রিন্সেস জ্যাকের কোল থেকে মোনার কোলে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মোনা বলে, ওয়েট ওয়েট, হাত ধুয়ে আসছি। হাত ধুয়ে এসে মোনা প্রিন্সেসকে কোলে নিয়ে জ্যাককে বসতে বলে। মোনা প্রিন্সেসকে কোলে নিয়েই কফি তৈরি করে। মোনার প্রিন্সেসকে অসম্ভব রকমের ভালো লাগে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর জ্যাক বলে, মোনালিসা, আপনার তো ভার্সিটিতে যেতে হবে, আমরা উঠি। জ্যাক কৌতুক করে আবার বলল, নাকি প্রিন্সেসকে নিয়ে যাবেন ভার্সিটিতে? মোনা হাসল। জ্যাকের চোখ গেল দেয়ালের দিকে। মোনার দিকে তাকিয়ে বলল, আর্টও পারেন দেখছি। না, আমি আর্ট পারি না, ওসব আমায় দিয়ে হয় না। নিশান এঁকেছে। জ্যাক চমকে গিয়ে বলল, ও মাই গড, রিয়েলি? আমরা একটা আর্ট স্কুল আছে ছোটখাটো। আমার স্ত্রী আঁকতে পছন্দ করত। ওর সেই প্রবল আগ্রহ থেকেই স্কুলটা খোলা হয়েছে। আপনার ভাইকে সেখানে ভর্তি করিয়ে দিই? এইটুকু ছোট বয়সে এত ভালো আঁকে। মোনা মাথা নাড়াল। মোনা ওই দিন ভেবেছিল স্কুলে ভর্তি করানোর কথা। মোনা যা ভাবে তাই যেন জ্যাকের মাধ্যমে ম্যানেজ হয়ে যায়। মিরাকেল। মোনাকে জ্যাক ভার্সিটিতে পৌঁছে দেয়। মোনা ভার্সিটিতেই যেতেই শ্রুতি বলে, এই মোনালিসা, আমার বই দেও তাড়াতাড়ি। মোনা বইটা দিল। চিঠিটা পড়ার কারণে মোনার এখন অপরাধ বোধ হচ্ছে। শ্রুতি বইটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে দেখল চিঠিটা আছে কিনা। মোনা, আজ আমি ক্লাস করব না। সমীরের মাথা ফাটিয়ে দিয়েছি, ওকে একটু টাইম দিতে হবে। হোয়াট? মাথা ফাটিয়ে দিয়েছ? শ্রুতি অপরাধ বোধ করছে যেন। অনুতপ্তের সুরে বলে, আর বলো না, আমি রাগ কন্ট্রোল করতে পারি না কিছুতেই। একদম আউট অফ কন্ট্রোল।
আমার সাথে একটু ঝগড়া হয়েছে বলতে আমিই ঝগড়া করেছি। এক পর্যায়ে অনেক রেগে ওর কপালের উপর ফোন ছুঁড়ে ফেলি। মোনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিস্মিত হয়ে তাকিয়ে রইল শ্রুতির দিকে। শ্রুতি চলে গেল। শ্রুতি হয়তো এই বইটার জন্যই এসেছে। ভার্সিটিতে কথা বলার মতো একজন মানুষ হলো, তাও এবনর্মাল। আজ আবার একা হয়ে গেল মোনা। ভার্সিটি শেষে কাজে গিয়েছে। পার্ট টাইম জব, ঘন্টা হিসেবে বলার। আজ লরা আসেনি। তাই নিয়ে মালিক খুব রেগে আছে। মোনা কাজ শেষে প্রতিদিনের মতো ক্লান্ত বাসায় ফিরে। বাসায় ফিরেই দেখবে নিশান কেঁদে চোখ ফুলিয়ে আছে। ক্লান্ত ভর করা শরীর নিয়ে কিছু একটা করে নিশানের মন ভালো করতে হবে। মোনা বাসায় ফিরতেই নিশান ওর হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। মোনা নিশানের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। নিশান ইশারায় কার্ড খুলে দেখতে বলে। প্রিয়মের বার্থডে কার্ড। মোনা নাক মুখ কুঁচকে জিজ্ঞেস করে, কে দিয়ে গেছে খালা? নিশান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়ম ভাই এসেছিল? নিশান ঘাড় বাঁকিয়ে না বলে। মোনা কার্ডটা রেখে দেয়। মোনা আজকাল একটা বিষয় খেয়াল করেছে, প্রিয়ম মোনার দিকে দূর থেকে তাকিয়ে থাকে। মোনার সামনে এসে কথা বলে না। আবার আগের মতো বাসায়ও আসে না। চলবে।